হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের বড় প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের 3 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় আসবে তার সাজেশন চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রত্যেকটা চ্যাপ্টার মোট 6টা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসে বা সেকেন্ড সামেটিভ পরীক্ষায় এবার যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য যেগুলো দারুণ ইম্পর্টেন্ট, সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের আকারে প্রোভাইড করেছি। আজকে এই প্রত্যেকটা চ্যাপ্টার মানে রাসায়নিক গণনা, তাপের চ্যাপ্টার, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, এই 6টা চ্যাপ্টার থেকে যে সমস্ত 1 মার্কের প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও, সত্য মিথ্যা যেরকমভাবে দেওয়া থাকে সত্য মিথ্যা বলো বা স্তম্ভ মেলানো, এছাড়া নানা রকমভাবে ঘুরিয়ে অনেক কিছু প্রশ্ন তোমাদের দেওয়া থাকে। মেনলি মাধ্যমিক পরীক্ষা দেখলে আমরা এমসিকিউ দেখতে পাই, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাই, কেমন স্তম্ভ মেলানো সেগুলোও থাকে, শূন্যস্থান পূরণও থাকে, মাঝে মধ্যে সত্য মিথ্যা এখান থেকেও তোমরা দেখে জানো যে মাধ্যমিকের ক্ষেত্রে মেনলি 6টা করে সত্য মিথ্যা প্রশ্ন দেওয়া থাকে। যাই হোক, আমি এখানে সমস্ত প্রশ্নগুলো অ্যাজ আ ওয়ানলাইনার হিসাবে দিয়েছি, এগুলো এমসিকিউ হিসেবেও আসতে পারে, শূন্যস্থান, সত্য মিথ্যা যে কোনোভাবে কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে চলো আমরা শুরু করি। তাপের ঘটনাসমূহ এই যে চ্যাপ্টার, সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত 2টো প্রশ্ন, মানে মোট 3 নম্বরের 3টে তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসে। কেমন? এখান থেকে প্রথম প্রশ্ন, এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সেটা হচ্ছে কেলভিন ইনভার্স বা কেলভিন টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। দৈর্ঘ্য প্রসারণ বলুক বা আয়তন প্রসারণ বলুক বা ক্ষেত্র প্রসারণ, প্রত্যেকটার ক্ষেত্রেই একক একই হবে, সেটা হচ্ছে কেলভিন ইনভার্স, এসআই একক। ওকে, আর সিজিএসে বললে সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, বা এগুলোকে আমরা এরকমভাবেও লিখতে পারি পার ডিগ্রি সেলসিয়াস, এখানেও লিখতে পারি পার কেলভিন, কিন্তু পার কথাটা ইউজ করবে না, ক্লাস 10-এ উঠেছো, সেখানে পার কথাটা ব্যবহার করা না করাই কিন্তু বেটার হবে। ক্লাস 11-এ উঠে তখন তোমাদের সায়েন্সের ক্ষেত্রে পারের ব্যবহারটা খুব বেশি থাকে না, নেই বললেই চলে, সেখানে আমরা ওই ইনভার্স বা টু দি পাওয়ার -1টার ব্যবহার বেশি করি। নেক্সট কোশ্চেন দেখো, তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা নিজস্ব ধর্ম, সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি, তারপর তোমরা যদি আনসারগুলো জানো তোমরা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করবে, তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, বেশিরভাগ স্কুলে অগাস্টের ফার্স্ট উইকে পরীক্ষা শুরু, তাহলে তোমরা পজ করে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে, কতগুলো কোশ্চেনের সঠিক আনসার তোমরা দিতে পারছো সেটা তোমরা নিজেরাই কিন্তু দেখে নিতে পারবে এবং তোমাদের প্রিপারেশন সম্পর্কে তোমাদের ধারণা হবে। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এটা তোমরা পজ করে আনসার দিতে পারো। তোমরা জানো যে 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা ইজ ইকাল টু বিটা বাই 2 ইজ ইকাল টু গামা বাই 3। এটা দৈর্ঘ্য প্রসারণ, বিটা মানে জানো ক্ষেত্র প্রসারণ, গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আলফা ইজ ইকাল টু বিটা বাই 2 ইজ ইকাল টু গামা বাই 3, এটার মধ্যে সম্পর্ক। যদি বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, তখন আলফা ইজ ইকাল টু গামা বাই 3 এরকমভাবে থাকবে আনসার, বা গামা ইজ ইকাল টু 3 আলফা এরকমভাবেও তোমাদের অপশান থাকতে পারে। ওকে, ফিজিক্যাল সায়েন্স দেখো, আমি বারবার বলছি যে লাইফ সায়েন্সের মতো কিন্তু নয়, লাইফ সায়েন্সে কয়েকটা প্রশ্ন করে গেলে সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। লাইফ সায়েন্সের সাজেশান আমরা প্রোভাইড করব মাধ্যমিকের আগে, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হলে তোমাদের 2টো সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সম্পূর্ণ গাইডেন্স তোমরা পাবে। এবং সেখানে বলি লাইফ সায়েন্সের ক্ষেত্রে 90% বা তার থেকে বেশি সাজেশন কিন্তু কমন চলে আসে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সাধারণত হয়তো 80% তোমাদের সাজেশান থেকে কমন আসবে। এবার বেশি যদি তোমরা কমন চাও, হয়তো 90% বা 100% হয়তো ঘুরিয়ে আসবে। যাই হোক, 90 বা 95% যদি কমন পেতে চাও তাহলে সেখানে সাজেশনের পরিমাণটা একটু বেড়ে যাবে, কারণ ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ভেতর থেকে অনেক ছোটো প্রশ্ন হয়, 1 মার্কসে 2 মার্কসে, তোমরা জানো 3 মার্কসেরও গোটা প্রশ্ন খুব কম আসে ফিজিক্যাল সায়েন্সে, সেগুলো 2+1 করে ভেঙে দেওয়া থাকে, তাহলে সেখানে 2 মার্কসে সব থেকে বড়ো, তাহলে ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অনেক ভেতর থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো আসতে পারে, তাই না? কিন্তু লাইফ সায়েন্সের সাজেশান মানে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আসে, 5 মার্কসের প্রশ্ন আসে, তাহলে সেখানে তোমাদের কয়েকটা প্রশ্ন মানে খুব বেশি সাজেশান কিন্তু হয় না। কিন্তু ফিজিক্যাল সায়েন্স একটা ভাস্ট সিলেবাস, সেখানে সাজেশানের পরিমাণটা খুব বেশি হয়, কিন্তু সঠিক গাইডেন্স নিলে সঠিক সাজেশান আমি প্রোভাইড করব
নানা রকমভাবে প্রিভিয়াস ইয়ার বলো বা টেস্ট পেপার আমি দেখেছি, পরশু টেস্ট পেপারও আমি আগের যে চ্যানেল এইচকে এডু হাব তোমরা পেয়ে যাবে, সেখানে 3টে বছরের টেস্ট পেপার আমি সলভ করেছি। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সম্পূর্ণ টেস্ট পেপার সমাধান করা হয়ে গেছে এবং সেই তার ভিত্তিতে আমি সাজেশান প্রোভাইড করব এবং প্রত্যেকবার আমার অফলাইন ব্যাচেও সেখানে সাজেশানগুলো একদম পুরোপুরি কমন পাই। এবারও কিন্তু সেভাবে চেষ্টা করব যাতে করে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও তোমরা অ্যাটলিস্ট 90% আমার সাজেশান থেকে কমন পেয়ে যাও। ওকে, চলো কথা না বাড়িয়ে নেক্সট আমরা কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক যদি 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে রৈখিক প্রসারণ কত হবে? এখানে আমাদের বলেছে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে গামা বলে দিয়েছে, তাহলে এখানে রৈখিক প্রসারণ মানে দৈর্ঘ্য প্রসারণ আলফার কথা জিজ্ঞাসা করেছে। আমি এখনই দেখলাম গামা মানে হচ্ছে আমরা কি সম্পর্ক জানি, এটা আলফা ইজিক্যাল টু গামা বাই 3, তাহলে গামা বলে দিয়েছে, তাহলে আলফা কত হবে? তাহলে গামা মানে আলফা কত হবে? আলফা দেখো গামা বাই 3 সমান আলফা, তাই না? তাহলে গামাকে 3 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এইটাকে আমি 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 18কে 3 দিয়ে ডিভাইড করলে 6 হয়ে যায়, আর এটা তো একই থাকবে, তাহলে 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান 0 হয়ে যায়। নেক্সট আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিক সংকেত, সেটা অনেক বইয়ের মধ্যে কেলভিন টু দি পাওয়ার -1 দেয়, সেটা কিন্তু দেবে না। একক বলে সেটা ঠিক আছে, কিন্তু এখানে একক নয় মাত্রিক সংকেত, তাহলে এখানে আমরা কি করব, এই থিটা ইউজ করব, কেমন? থিটা টু দি পাওয়ার -1 ইউজ করব, এটা সঠিক হবে। ওকে, এটা আমরা ইউজ করব না। একটি আদর্শ অন্তরক যদি হয় তাহলে তাপ পরিবাহিতা 0 হবে, কেমন? নেক্সট, যেহেতু অন্তরকের মধ্য দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না বা সঞ্চালিত হতে পারে না, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সেটা হচ্ছে 1/273, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা পার ডিগ্রি সেলসিয়াস। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক দারুণ ইম্পর্টেন্ট, ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। বা ওয়াট মানে কি? ওয়াট মানে তোমরা জানো, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স। এরপরে মিটার ইনভার্স ছিল, এখানে দেখো আমি এটা দেখাচ্ছি এখান থেকে, তাহলে ওয়াট মানে ভেঙে লিখলাম জুল পার সেকেন্ড, মিটার ইনভার্স লিখলাম, কেলভিনের জায়গায় কেলভিন ইনভার্স লিখলাম। এবার এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, জুলটা প্রথমে লিখেছে দেখো, তারপরে মিটার টু দি পাওয়ার -1 লিখেছে, তারপর কেলভিন টু দি পাওয়ার -1 লিখেছি, তারপরে লাস্টে সেকেন্ড টু দি পাওয়ার -1 লেখা হয়েছে। এরকমভাবে তোমাদের অপশান দেয়। মেন প্রচলিত হচ্ছে এইটা ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, কিন্তু অনেক সময় কোয়েশ্চেন টাফ করার জন্য ঘুরিয়ে এরকমভাবে দেওয়া থাকে, তোমরা মনে রাখবে যে ওয়াট মানেই হচ্ছে জুল পার সেকেন্ড, তাই না? ক্লাস 9এও তোমরা কার্যক্ষমতায় সেই চ্যাপ্টার থেকেও পড়ে এসছো। এরপরে তাপীয় রোধাঙ্কের একক, যেটা তাপীয় রোধাঙ্কের একক হবে এখানে জুল টু দি পাওয়ার -1 সেকেন্ড মিটার কেলভিন। কেন, কিভাবে হলো? তার কারণ তাপ পরিবাহিতাঙ্কের উল্টোই হচ্ছে তাপীয় রোধাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক মানেই তো তাপীয় রোধাঙ্কের অনন্যক, তাহলে অনন্যক মানে উল্টো। তাহলে এটাকে আমি কি করব, ওয়াট আছে, মিটার টু দি পাওয়ার -1 আছে, কেলভিন টু দি পাওয়ার -1 আছে, তাহলে এটাকে উল্টে দিলে কি হবে, ওয়াট টু দি পাওয়ার -1 মিটার কেলভিন, তাহলে এটা হবে। তুমি যদি এরকমভাবে লেখো, আমাদের ওখানে কি ছিল, এটা ছিল, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে জুল কিছু নেই, তাহলে -1 হয়ে যাবে, মিটার -1 ছিল তাহলে শুধু মিটার হবে, কেলভিন -1 ছিল শুধু কেলভিন হবে, সেকেন্ডের -1 ছিল তাহলে শুধু সেকেন্ড হবে, তাই না? তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আমার কি তাপীয় রোধাঙ্কের এসআই একক। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক কত হবে? অসীম বা ইনফিনিটি হবে। ওকে, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেত সেটা ml t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। আর তাপীয় রোধাঙ্কের ঠিক উল্টো হবে, অনন্যক, তাহলে m এর মাথায় 1 ছিল, কিছু ছিল না মানে 1 ছিল, তাহলে সেটা -1 হবে। l এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে সেটা -1 হবে। টির মাথায় -3 ছিল, তাহলে শুধু 3 হবে। থিটার মাথায় -1 ছিল, তাহলে শুধু থিটা হবে। এরকমভাবে বুঝে বুঝে পড়বে, দেখবে ফিজিক্যাল সায়েন্স খুব সহজ মনে হবে। ফিজিক্যাল সায়েন্সের নম্বর পাওয়া লাইফ সায়েন্সের থেকে আরও বেশি সহজ, তার কারণ সেখানে নম্বর কাটার জায়গা বা স্কোপ খুব কম, সঠিক করলে কোনোভাবেই তোমার নাম্বার কাটতে পারবে না। ওকে, এরপর তাপীয় রোধের মাত্রিক সংকেত, সেটা হচ্ছে তাপীয় রোধ মানে এইটাকে আবার এল দিয়ে ডিভাইড করবো, তাহলে আরেকটা এল দিয়ে ডিভাইড করলে এল এর মাথায় আরেকটা -1 হয়ে যাবে, নিয়ে -2, -1 মানে -2, বাদ বাকি সব একই থাকবে। ওকে, ক্লাস প্রোভাইড করবো, ক্লাসে তোমাদের যাবতীয় যা কিছু ডাউট থাকবে বা তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে।
আমরা এই চ্যানেলটা সবেমাত্র শুরু করেছি। এর আগে কম্পিটিটিভ এক্সামের জন্য সেখানে ক্লাস দেওয়া হতো। যাই হোক, আমাদের শুধুমাত্র দুটো ক্লাস দেওয়া হয়েছে ক্লাস 10-এর, এবং এইচকে এডু হাব শুধুমাত্র যে চ্যানেলটা আছে সেখানে আমরা আপ টু 9 ক্লাস 9 পর্যন্ত ক্লাসগুলো দিই। আগে ক্লাস 10-এরও ক্লাস দেওয়া হয়েছে সেই চ্যানেলে। আগের চ্যানেলটাতে ক্লাস 10-এর কিছু সাবজেক্টিভ ক্লাস, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের, এবং তার পাশাপাশি টার্গেট, পারোল টার্গেটের সলিউশন, এবং যেগুলো তোমাদের টেস্ট পেপার আছে সেগুলো সলিউশনগুলো দেওয়া হয়েছিল। কিন্তু এবার থেকে এই চ্যানেল যেটা তোমরা এখন ক্লাস দেখছো, এখানেই তোমরা ক্লাস 10-এর সমস্ত ভিডিওগুলো পাবে। ওকে, এই প্রশ্ন দেখো, দারুণ ইম্পর্টেন্ট। তামা, ইনভার এবং লোহার মধ্যে কোনটা রৈখিক প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম? মনে রাখবে, ইনভার। এখানে বলেছে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সব থেকে কম, তাহলে এটা কী হবে? মিথ্যা হবে, তাই জন্য এটা মিথ্যা। তারপর কোনটির ওপর ধাতু তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? এটাও দারুণ ইম্পর্টেন্ট। উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ কারো ওপর তাপ পরিবাহিতাঙ্ক কখনোই নির্ভর করে না। ওকে, নেক্সট, কোনটি তাপ প্রবাহিত সর্বাধিক? এগুলোর মধ্যে হীরা বা ডায়মন্ড, এগুলোর মধ্যে তাপ প্রবাহিত হতে পারে। হীরা বা হীরক সেটা অধাতু, অধাতু হলেও তার মধ্যে দিয়ে তাপ যায়। আমরা জানি তড়িৎটা যায় না হীরের মধ্যে দিয়ে, কিন্তু তাপটা যায়। আবার গ্রাফাইট, তার মধ্যে তাপ এবং তড়িৎ দুটোই যায়, তাই না? নেক্সট, তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। তোমরা লিখবে থার্মোমিটারে তাপ দিলে সেখানে মানে কুণ্ড যদি তাপ পায় তাহলে সেটা প্রসারিত হয়, এবং কৌশিক নল দিয়ে বা ক্যাপিলারি টিউব দিয়ে সেটা উপরে ওঠে। কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার, আলফা, বিটা, গামা, তোমরা জানো। আর তাপীয় রোধ সেটা হচ্ছে L/Ka। তাপীয় রোধের এসআই একক সেটা হচ্ছে ওয়াট ইনভার্স কেলভিন। এরপর রাসায়নিক গণনা। আমি এখানে প্রত্যেকটা জিনিস মানে যেগুলো বোঝানোর প্রয়োজন আছে অবশ্যই আমি সহজ করে বুঝিয়ে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন, এই চ্যাপ্টার থেকে আমি বড় প্রশ্ন, মানে আমাদের যেগুলো 2 মার্কসে 3 মার্কসে সাজেশান দিয়েছি, সেখানে রাসায়নিক গণনা, চলতড়িৎ থেকে যে সমস্ত গাণিতিক প্রশ্নগুলো আসে, যে প্যাটার্নের গাণিতিক প্রশ্ন আসে, সেগুলো আমি সাজেশনের মধ্যে দিয়ে দিয়েছি। বড় প্রশ্ন দুটোর ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আশা করি তোমাদের স্কুলের পরীক্ষায় অনেক কাজে দেবে, অনেক প্রশ্ন তোমরা স্কুলের পরীক্ষা থেকে কমন পাবে। একবার অবশ্যই ক্লাসটা দেখে নিও, এবং পরীক্ষার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের সাজেশনটা কতটা কাজে দিয়েছে। রাসায়নিক গণনা, এখানে আমাদের প্রথম প্রশ্ন, কোনো গ্যাসের আণবিক ভর যদি m এবং বাষ্প ঘনত্ব বা ভেপার ডেন্সিটি যদি d হয়, তাহলে এখানে আমাদের সম্পর্ক হচ্ছে m = 2d, মানে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়। এই সম্পর্কের উপর ভিত্তি করে অনেক সময় আমাদের এমসিকিউ বা একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও এরকম প্রশ্ন আসে, কেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। যেমন এখানে দেখো, পরের প্রশ্নটা খেয়াল করো, বাষ্প ঘনত্ব মানে d বলে দিয়েছে, ভেপার ডেন্সিটি কেমন, তাহলে যদি 14 হয় তাহলে 2 মোল গ্যাসের ভর কত হবে? আচ্ছা, এখানে একটু টাফ কোশ্চেন দিয়েছে, খুব টাফ নয়। আমি এখানে প্রত্যেকটা জিনিস, আমার ক্লাসে কোনো জিনিস আমি টাফ রাখবো না, প্রত্যেকটা জিনিস একদম সহজ করে, জলের মতো সহজ করে বুঝিয়ে দেবো। যে কোনো প্রশ্ন, ঘুরিয়ে প্রশ্ন আসলেও যেন তোমরা করতে পারো। এখানে আসি, ব্যাপারটা হচ্ছে যে বাষ্প ঘনত্ব 14, মানে ডি বলে দিয়েছে 14, তাহলে এম কত হবে? আমি জানি এম মানে হচ্ছে 2d, তাহলে 14কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 28। 28 হচ্ছে তার আণবিক ভর বা আণবিক গুরুত্ব সেই গ্যাসটার। তাহলে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব যেটা, সেটা মানেই তো 1 মোল, তাই না? তোমরা এটা জানো, ক্লাস 9 থেকে পড়ে এসছো, আণবিক গুরুত্ব মানে সেটা 1 মোল। তার মানে সেই গ্যাসটার 1 মোল মানে 28 গ্রাম, সেই গ্যাসটার 1 মোল মানে 28 গ্রাম। তাহলে 2 মোল মানে কত? 28কে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাবে 56 গ্রাম। কেমন? আমার প্রথম প্রশ্নটা একটু টাফ দেওয়া হয়েছে, যাই হোক আমি বুঝিয়ে দিলাম, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। এইখানে আমাদের 0.089 হবে, কেমন? এই জায়গাটা তোমরা একটু কারেকশান করে নিও, তার কারণ আমরা তো জানি যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এটা 0.089 হয়, তাহলে এই জায়গাটা তোমরা কারেকশান করে নেবে। এখানে টাইপ করতে গিয়ে বা লিখতে গিয়ে অসুবিধা হয়েছে, এটা 0.089 গ্রাম করবে। ওকে, একটু কারেকশান করে নিও। নেক্সট, কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64, মানে এম বলে দিয়েছে, এম 64, তাহলে ডি কত? এম মানে 2d, এম মানে 2d, তাহলে এম যদি 64 হয় তাহলে ডি কত হবে? এম মানে 2d, তাহলে ডি মানে কত? m/2, তাহলে এমকে মানে 64কে 2 দিয়ে ভাগ করে 32। এত একটা নাইট্রোজেন অণুর ভর কত? এখানে দেখো, খেয়াল কর নাম্বারটা, আমি এটা মুছে দিই। হ্যাঁ, আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 × 10⁻23, এটা মানে অ্যাভোগাড্রো সংখ্যা। এবং নাইট্রোজেনের আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে N2, মানে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেনের মধ্যে এতগুলো অণু থাকে, বা ঘুরিয়ে বলে এতগুলো নাইট্রোজেন অণুর ভর
অ্যাভোগাড্রো সংখ্যা নাইট্রোজেন অণুর ভর হচ্ছে 28 গ্রাম, তাহলে এটার দ্বিগুণ দেখো, এই 6.022কে গুণ করলে 12.046 হয়, এটা 6.023 ধরেছে, একই জিনিস, এটা দ্বিগুণ হয়, মানে ওপরের এটাকে 2 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে এটা মানে যদি 28 গ্রাম হয় তাহলে তার দ্বিগুণ মানে 28কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 56 গ্রাম হবে আনসার। মোলার ভর, এটা ভ হবে, কেমন, মোলার ভরের একক হচ্ছে গ্রাম পার মোল, গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স। ওকে, নেক্সট, কোনটিতে অণুর সংখ্যা সর্বাধিক, এরকম প্রশ্ন দেয়, তোমাদের এগুলো সলভ করতে হবে। মিথেনের ক্ষেত্রে দেখো আণবিক ভর আমরা যদি হিসেব করি, এগুলো হিসেব করে একদম মুখোমুখি চটজলদি প্র্যাকটিস করবে, খুব সহজ করে, মানে আমি কিছু কিছু লিস্ট দিয়ে দেবো তোমাদের, যে কোনগুলো আণবিক ভর বা পারমাণবিক ভর তোমরা মনে রাখবে। এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার ক্ষেত্রেও আমি বলেছি যে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যাল ইকুয়েশন, রাসায়নিক কিছু বিক্রিয়া সমীকরণ আমি দিয়ে দেবো, যেগুলো থাকলে তোমাদের রাসায়নিক গণনা থেকে প্রশ্নগুলো সলভ করতে সুবিধা হবে। ওকে, এখানে কার্বনে যেন 12, হাইড্রোজেনে 1, হাইড্রোজেন 4টে আছে, তাহলে 12 আর 4 হয়ে যাচ্ছে তোমার 16। অক্সিজেনের আমরা জানি আণবিক ভর হচ্ছে 32, হাইড্রোজেন হচ্ছে 2, সালফার SO2 সালফার হচ্ছে 32, অক্সিজেনের 16, দুটো আছে, তাহলে 16 দিয়ে 32, 32 32 64। এবার এখানে খেয়াল করো, তোমরা এখানে খেয়াল করো, এখানে 16 গ্রাম মানে 1 মোল, তাহলে 4 গ্রাম মানে 4 গ্রাম মানে হচ্ছে 16 গ্রামে 1 মোল, 4 গ্রামে 1-এর 4 মোল। এটা দেখো 32 গ্রামে 1 মোল, 33 গ্রাম দিয়েছে, তার মানে 1 মোলের থেকে একটু বেশি। 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল, 1 গ্রাম মানে হাফ মোল। এখানেও দেখো 64 গ্রাম SO2 মানে 1 মোল, এখানে 40 গ্রাম মানে 1 মোলের কম। সবগুলোর মধ্যে এইটা দেখে 1 মোলের থেকে একটু বেশি, বাদ বাকি সব 1 মোলের থেকে কম, তাহলে যেটা 1 মোলের থেকে বেশি, পরিমাণ বেশি, তার নিশ্চয়ই অণুর সংখ্যা সব থেকে বেশি হবে, তাহলে 33 গ্রাম অক্সিজেনের এখানে অণুর সংখ্যা সব থেকে বেশি। নেক্সট, 1.7 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? আমরা অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে জানি, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে 14, হাইড্রোজেন 1, 3টে আছে, তাহলে 3 হয়ে গেল 17। 17 গ্রাম মানে 1 মোল, 17 গ্রাম অ্যামোনিয়া মানে 1 মোল, আর 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে মোলার আয়তন 22.4 লিটার, তাহলে 1 মোলের যদি হয় 22.4 লিটার, আমার 17 গ্রাম মানেই সেটা, 17 গ্রাম অ্যামোনিয়া মানে এত, কিন্তু আমার দিয়েছে 1.7, মানে এটাকে 10 দিয়ে ভাগ করলে, 17কে 10 দিয়ে ভাগ করলে তবে তো 1.7 হয়, তাহলে এটাকেও আমার উত্তর করার সময় 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দশমিক আরও এক ঘর বাম দিকে আসবে, নিয়ে 2.24 লিটার হবে আনসার। আমি চেষ্টা করব এরপর তোমাদের যে ক্লাসগুলো, এখন সাজেশনের ক্লাস দিয়ে শুরু করেছি, সাবজেক্টিভ ক্লাসগুলো অবশ্যই বোর্ডে এক্সপ্লেন করব, তাহলে তোমরা সময় পাবে। যাদের ক্ষেত্রে অনেকেই আছে যাদের ফিজিক্যাল সায়েন্স একটু ভয় হয় বা প্রবলেম ক্রিয়েট করে, ঠিকমতো বুঝতে পারো না, অসুবিধা হয়, সেগুলো আমি বোর্ডে বুঝিয়ে দেবো, আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে। এরপরে কোনো একটি গ্যাসে বাষ্প ঘনত্ব 13, গ্যাসটির আণবিক সংকেত কত হতে পারে? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মানে কত দেখো, কার্বন মানে 12, অক্সিজেন 16, তাহলে 16 দিয়ে 32, 32 আর কার্বন 12 হয়ে যাচ্ছে 44, তাহলে এখানে এটা হচ্ছে 44। এটা কত? কার্বনের হচ্ছে কত? কার্বনের হচ্ছে 12, দুটো আছে, 12 দুগুণা 24, 24 আর 2 হয়ে যাচ্ছে 26। ওকে, আর করার দরকার নেই, এগুলো আমরা আণবিক ভর বের করলাম, কি বার করলাম? আণবিক ভর। এবার যদি ডি বার করতে চাই তাহলে এমকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তবে আমি ডি পাবো, কেমন? এমকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 44কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 22, এটাকে 26কে 2 দিয়ে ভাগ করো 13। আমার বলেছে বাষ্প ঘনত্ব 13, কোনটার? তাহলে এটা হবে আনসার, এগুলো বার করবে দেখবি আলাদা হবে আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সঙ্গে বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব কার্বন মনোক্সাইড, আচ্ছা, কার্বন 12, অক্সিজেন 16, তার মানে এটা হয়ে যাচ্ছে 28। এবার খুঁজতে হবে আমাকে কার বাষ্প ঘনত্ব 28। এবার বাষ্প ঘনত্ব তো আমরা সংখ্যা থেকে বার করবো না, আমরা আণবিক ভর বার করবো, তাহলে বাষ্প ঘনত্ব 28 হলে আণবিক গুরুত্ব কত? 28 2 56। এবার এইগুলোর মধ্যে কোনটা 56 সেটা আমাকে দেখতে হবে। অক্সিজেনের হচ্ছে কত? 32। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের 28 হয়, 28কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 28কে 2 দিয়ে গুণ করলে আমার হয়ে যাচ্ছে এখানে 56, তারপরে নাইট্রোজেনটা হবে এখানে আনসার। ওকে, এরপরে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত অক্সিজেন লাগবে? সিম্পল কেমিক্যাল রিয়াকশান হচ্ছে C+O2 মিলে তৈরি হচ্ছে আমার, আচ্ছা সমান চিহ্নই দিই, CO2।
ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, কার্বনে জানি 12, তাহলে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত অক্সিজেন লাগবে? এটাও 1 মোল লাগছে। 1 মোল অক্সিজেন মানে কত? 32 গ্রাম, তাই না? যদি এখানে 2 থাকতো ইকুয়েশনে তাহলে আমাদের এখানে 64 হতো, 32কে 2 দিয়ে গুণ করতে হতো। কিন্তু শুধু O2 আছে মানে 1 মোল, 1 মোল অক্সিজেন লাগে, তাহলে 1 মোল মানে কত? 32 গ্রাম। ওকে, এরকমভাবে ইকুয়েশনটা তোমাদের জানলেই আনসার হয়ে যাবে। এরপর সমীকরণ দিয়েছে আর একটা, প্রদত্ত সমীকরণ অনুযায়ী এই যে মিথেনকে অক্সিজেনে পোড়াচ্ছে, কার্বন ডাইঅক্সাইড জল তৈরি হচ্ছে, তাহলে 10 মোল মিথেন পোড়াতে কত এসটিপিতে O2 লাগবে? এবার খেয়াল করো, 1 মোল মিথেনকে পোড়াতে 2 আছে সামনে মানে 2 মোল অক্সিজেন লাগে, তাই তো? তাহলে 1 মোল মিথেনকে পোড়াতে 2 মোল অক্সিজেন লাগে, 2 মোল পোড়াতে 4 লাগবে, 3 মোল পোড়াতে 6 মোল অক্সিজেন লাগবে, মানে ডবল লাগবে যেহেতু 2 আছে এখানে সামনে। তা 10 মোল অক্সিজেনকে মিথেনকে পোড়াতে 10-এর দ্বিগুণ মানে 20 মোল অক্সিজেন লাগবে, এটা তোমরা জানো, তাই না? এখান থেকে বুঝতে পারলে জিনিসটা যে ক্লিয়ার হলো যে এখানে 2 আছে মানে মিথেন যাওয়া হবে অক্সিজেন তার দ্বিগুণ হবে, তাহলে 10 মোল মিথেনের জন্য 20 মোল অক্সিজেন হলো। এবার 1 মোল অক্সিজেন মানে সেটা হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার, তাহলে 20 মোল মানে কত? 20 দিয়ে গুণ করব, 10 দিয়ে গুণ করে 10 ডান দিকে চলে যাবে, কেমন? এবং 2 দিয়ে গুণ করবো, তাহলে 224কে 2 দিয়ে গুণ করলে 448 হবে আনসার, তাহলে এত লিটার। ওকে, আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পারছো, আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া বা তোমাদের মূল্যবান যে তোমরা কমেন্টে জানাও, তোমাদের মতামতগুলো জানাও, বা তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, যখন ভালো লাগছে বলো, তখন আমরাও অনেকটাই মোটিভেশন পাই এবং তোমাদের উদ্দেশ্যে ক্লাসগুলো নিয়ে আসার চেষ্টা করি। তো অবশ্য ক্লাসগুলোতে লাইক দেবে, বন্ধুদের সঙ্গেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে নেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ তোমাদের উদ্দেশ্যে শুধুমাত্র ক্লাস 10-এর ভিডিওগুলো তোমরা এখানে পাবে, তোমাদের উদ্দেশ্যেই আলাদা করে ক্লাস 10-এর এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। ওকে, নেক্সট, 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ভরের হ্রাস ঘটবে? আমরা ক্যালসিয়াম কার্বনেটকে, আমি অত ইকুয়েশন লিখছি না, এটাকে 1000 ডিগ্রি সেলসিয়াস মানে 1000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করতে হয় এবং এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন হয়। এবার ক্যালসিয়াম কার্বনেট হিসেব করবে, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3 16 48, তাহলে 48 আর 12 60 আর 40 100 ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে 16 মানে 56। কমলো কতটা? কার্বন ডাইঅক্সাইড তো গ্যাস বেরিয়ে গেল, তাহলে কমলো কতটা? 100 থেকে 56 বাদ দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 44 কমলো, তাই তো? এবার 100 গ্রামে 100 গ্রাম যখন আমরা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করছি তাহলে 44 কমছে, তাহলে 100 গ্রামে কমে 44, 1 গ্রামে কমে 44/100, 5 গ্রামে কমে কত? গুণ 5। আচ্ছা, 100 দিয়ে যদি আমার এটাকে আচ্ছা কাটাকাটি আমি করে দিই, এখানে হিসেবটা করে নিচ্ছি। 100 দিয়ে যখন আমি এটাকে কাটবো তাহলে কী হবে? 2 ঘর দশমিক আগে যাবে মানে 0.44 হবে, সেটাকে 5 দিয়ে গুণ করবে, দেখবে হয়ে যাবে 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 5 20 আর 2 22, 2 ঘর আগে দশমিক মানে 2.20 বা 2.2 গ্রাম হবে আনসার। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমরা হিসেব করে তবে আনসার করবে, কেমন? অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়, বা সঠিক উত্তর করেছো মানে সলভ করেছো ঠিক, কিন্তু অপশান দেখতে গিয়ে ভুল করে দিয়েছো, এটা কিন্তু করবে না, কেমন? নেক্সট, মানে একটু সময় নিয়ে মানে করবে, পরীক্ষা দেবে এবং আশেপাশে কী হচ্ছে সেদিকে কোনো ধ্যান দেবে না, নিজের পরীক্ষা পুরো প্রশ্নপত্র সলভ না করা পর্যন্ত কোনোভাবেই কিন্তু কোনো দিকে তাকাবে না, যেগুলো পারবে সেগুলো অবশ্যই আগে করে নেবে, তার কারণ মনে হয় হয়তো অনেকটা সময়, কিন্তু কখন সময় পেরিয়ে যাবে তোমরা কিছু বুঝতেই পারবে না। তাছাড়া পরীক্ষার সময় একটা প্রেসার কাজ করবে, একটা চাপ কাজ করবে, তার জন্য সবসময় নিজের খাতা রেডি করবে, প্রত্যেকটা প্রশ্ন আনসার ঠিকঠাক দিয়েছো কি না, কোনো কোশ্চেন হয়তো পরে লিখবে ভেবেছিলে সেটা হয়তো ভুলে গেছো, তাহলে তোমার মার্কসটা এমনিতেই কমে গেল। সেই ছোটোখাটো ভুলগুলো করবে না, অনেকটা কেয়ারফুলভাবেই কিন্তু পরীক্ষা দেবে। 1 মিলিমোল অ্যামোনিয়াতে অনুসংখ্যা, 1 মোল মানে 1 মিলিমোল মানে কত? 10⁻³ মানে 1 মোলকে 1000 দিয়ে ডিভাইড করলে যা হয় সেটাই তো 1 মিলিমোল। তাহলে এখানে 23 থেকে 3টে শূন্য কমে যাবে, নিয়ে হয়ে যাবে 10⁻20, বাদ বাকি 6.022 ইন্টু 10⁻23, মানে 23 জায়গায় 20 হয়ে গেল। ওকে,
চলতড়িতের মানে যে কোশ্চেনগুলো আছে আমি সব মানে রাসায়নিক গণনা ওটাও একটা মানে ওখান থেকে গাণিতিক প্রশ্ন, আবার চলতড়িৎ সেখান থেকেও গাণিতিক প্রশ্ন। তাই জন্য আজকের ক্লাসে আমি চলতড়িৎটা রাখিনি, 3টে চ্যাপ্টার নিয়েছি। তার মধ্যে তাপ চ্যাপ্টার হলো, রাসায়নিক গণনা হলো, আর এখানে তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো প্রোভাইড করছি বা 1 মার্কসের প্রশ্নগুলো প্রোভাইড করছি। বাকি 3টে চ্যাপ্টার আমি খুব শীঘ্রই আমাদের চ্যানেলে প্রোভাইড করব। এখানে আমাদের একটা এমসিকিউ, দুটো অতি সংক্ষিপ্ত মানে 3 নম্বরের শর্ট কোয়েশ্চেন তোমরা পাচ্ছ, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন পাচ্ছ। কোনটি জলীয় দ্রবণ, দেখো এখানে প্রথম প্রশ্ন, কোনটি জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটা হচ্ছে CH3COOH মানে অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণ কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়, মানে তড়িৎ শক্তি। এরপরে তড়িৎ বিশ্লেষণ হয় তড়িৎ দ্বারে বিজারণ হয়, মনে রাখবে ক্যাথোডে সবসময় বিজারণ, ক্যাথোড মানে বিজারণ। এবং কেন বিজারণ, কারণ ক্যাথোডে মানে ইলেকট্রন গ্রহণ হয়, ইলেকট্রন গৃহীত হয়। কেমন, ইলেকট্রন গ্রহণ করে, মানে যারা ক্যাথোডে যায় ক্যাটায়নগুলো সেগুলো ইলেকট্রন গ্রহণ করে। ক্যাটায়ন মানে কি প্লাস, তাহলে ক্যাটায়নগুলো প্লাসগুলো যাচ্ছে নিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিউট্রাল হচ্ছে, প্রসম হচ্ছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানেই সেখানে কি হবে, ক্যাথোডে বিজারণ হবে। আর অ্যানোডে মনে রাখবে সবসময় জারণ হয়। কেমন, এই দুটো গন্ডগোল করবে না। বলছি এমন একটা অধাতু যেটা তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হতে পারে, গ্রাফাইট রড আমাদের তড়িৎদ্বার হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। বড় প্রশ্ন আছে যে কেন ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়, তার কারণ যদি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার না করি, যদি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি, তাহলে অল্টারনেটিং কারেন্টের তড়িতের অভিমুখ সবসময় পাল্টাবে। তাহলে যদি তড়িতের অভিমুখ পাল্টে যায়, তাহলে এখন যেটা ক্যাথোড আছে পরের মুহূর্তেই 1 সেকেন্ডও লাগবে না, পরের মুহূর্তে সেটা অ্যানোড হয়ে যাবে, অ্যানোডটা ক্যাথোড হবে, ক্যাথোডটা অ্যানোড হবে, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। তার ফলে ক্যাটায়ন অ্যানোন বুঝতে পারবে না যে কোন দিকে যাব, ফলে তারা স্থির হয়ে যাবে। ক্যাটায়ন ভাববে যে এইটা ক্যাথোড, সেদিকে যাব, কিন্তু সঙ্গে সঙ্গে ওটা অ্যানোড হয়ে যাচ্ছে। অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ক্যাথোড হচ্ছে, মানে র্যাপিড চেঞ্জ হচ্ছে, খুব দ্রুত ক্যাথোড অ্যানোডে, অ্যানোড ক্যাথোডে হচ্ছে, যেহেতু কারেন্টের অভিমুখ পাল্টে যাচ্ছে অল্টারনেটিং কারেন্টে। ফলে কোনো দিকে ক্যাটায়ন অ্যানোন যাবে না, স্থির হয়ে যাবে, তড়িৎ বিশ্লেষণ পুরো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করি না, ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করি। ওকে, অ্যানোড মাঠে উপস্থিত দুটি মূল্যবান ধাতু, প্ল্যাটিনাম হবে, সোনা বা গোল্ড। কপার তড়িৎদ্বার ব্যবহার করে, এই প্রশ্নগুলো আছে একটু ডিফিকাল্ট কিছুই নয়, প্র্যাকটিস করলে তোমাদের টেক্সট বুকের মধ্যে পড়েছো যে কেন কোন আয়নটা আগে যায়, তড়িৎ মুক্তির ক্রম কোনগুলো বেশি। কেমন, ক্লাসে আরও সহজ করে বুঝিয়ে দেবো, এখন এই জিনিসগুলো দেখে নাও। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে যাবে, অবশ্যই সিইউ বাই পজিটিভ আয়নটা ক্যাথোডের দিকে যাবে। ওকে, Cu2+, এবং তারপরে দুটো ইলেকট্রন গ্রহণ করবে, নিয়ে কপার ধাতুতে পরিণত হবে, মানে এর ফলে ক্যাথোডের বৃদ্ধি হয়। তোমরা তো জানো যে যখন এগুলো ঘটে তখন কপারটা পুরু হয় এবং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে ক্যাথোড পুরু হবে, মানে সেখানে এইটাই জমা হবে, তাই না? মানে বেসিক জিনিসগুলো কাজে লাগাবে, তাহলে দেখবে মানে মানে জিনিসগুলোর মধ্যে রিলেশনটা ফাইন্ড করবে যে কি সম্পর্ক, কেন হচ্ছে, কি হচ্ছে। একটা তথ্য মনে রাখছো, অন্য একটা তথ্যের সঙ্গে যদি কন্ট্রাডিকশন হয়, তাহলে জানবে তোমার বুঝতে ভুল হয়েছে। যখন তুমি সঠিকভাবে বুঝবে, প্রত্যেকটা জিনিসের মধ্যে মিল খুঁজে পাবে, সেই মিল খুঁজে পড়লে মাথায় চাপটা কিন্তু থাকে না। সায়েন্স মানে তোমার কনসেপ্ট কতটা গড়ে উঠেছে তার ওপর তোমার রেজাল্ট ডিপেন্ড করবে, তার উপর তোমার পরীক্ষা দেওয়ার জিনিসটা নির্ভর করবে, তাই না? কনসেপ্টটাকে ক্লিয়ার করো, এখনও সময় আছে, মাধ্যমিক পরীক্ষা এখন অনেক দেরি, এখন যত সময় পাবে তোমাদের বিষয়বস্তুগুলো আরও সহজ করে বুঝে নাও। মুখস্থ করে কিন্তু খুব একটা লাভ হবে না সায়েন্সের ক্ষেত্রে, তাই না? ছোটোখাটো বিষয়গুলো যা কিছু ডাউট থাকবে, তোমাদের রেফারেন্স বই আছে, টেক্সট বই রয়েছে, আমি রয়েছি চ্যানেলে, তোমাদের যাবতীয় যা প্রশ্ন অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আমি যতটা সম্ভব, যতটা পারবো তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। নেক্সট, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে কী বলে? গ্যালভানাইজেশন বলে। এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার পরিশোধনে ক্যাথোড অ্যানোড হিসেবে কী ব্যবহার করা হয়? ক্যাথোড মানে সেখানে বিশুদ্ধ কপার হবে, অ্যানোডে অবিশুদ্ধ বা ব্লিস্টার কপার বলা হয়, ব্লিস্টার কপার। ওকে, গোল্ড প্লেটিংয়ের সময় তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী ব্যবহার করা হয়? পটাশিয়াম অরোসায়ানাইড কে, আচ্ছা সময় আমি এটা বলে দিচ্ছি, কে AU CN2। কেমন, এটা কিন্তু ব্যবহৃত হয়, KAUCN2, পটাশিয়াম অরোসায়ানাইড। কেমন, এটা ব্যবহার করা হয় যখনই তোমরা তো জানো যে তড়িৎ লেপন মানে যে জিনিসটার উপর প্রলেপ দেবে সেটাকে ক্যাথোডে, আর যার প্রলেপ দেবে সেটাকে অ্যানোডে, আর যেটা অ্যানোডের আছে তারই একটা দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করি। ধরো তোমার কাছে একটা বাইকের চাবি আছে, বাইকের একটা
একটা চাবি আছে, এই বাইকের চাবির উপর তুমি সোনার প্রলেপ দেবে, তাহলে বাইকের চাবিটা তোমাকে কোথায় রাখতে হবে? ক্যাথোডে রাখতে হবে, কারণ বাইকের চাবিটার উপরেই তো তুমি প্রলেপ দেবে। তাহলে বাইকের চাবিটাকে, ধরো লোহার চাবি, তাহলে লোহার চাবিটাকে আমি ক্যাথোডে রাখবো। সোনার প্রলেপ দেবো, তাই না? তাহলে সোনাটাকে আমরা অ্যানোডে রাখবো, বিশুদ্ধ সোনার পাত। যদি আমি এইটার উপরে রূপোর প্রলেপ দিই, তাহলে রূপোটাকে আমি অ্যানোডে রাখবো, যার প্রলেপ দেবো সেটাকে অ্যানোডে রাখবো, সোজা কথা। এবার তড়িৎ বিশ্লেষক কি? আমি সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে সোনার একটা দ্রাব্য লবণ মানে পটাশিয়াম অরসাইনাইডকে আমি তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব। যদি নিকেলে প্রলেপ দিই, তাহলে নিকেল সালফেট, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের জলীয় দ্রবণ আমরা তড়িৎ বিশ্লেষক হিসেবে ব্যবহার করব। সিলভার প্রলেপ দেবো, তাহলে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এই কয়েকটা জিনিসই আছে, আর বেশি কিছু তো নেই। এগুলোই প্র্যাকটিস করবে, এখান থেকেই তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোই তোমাদের প্রশ্ন দেয়, তাই না? দেখতে গেলে বিষয় বা সিলেবাস মনে করলেই ফার্স্ট, অনেক বড় সিলেবাস। আর তুমি যদি মনে করো তোমার কাছে তুমি এই সিলেবাসটা ছোটো মনে করতে পারো, ডিপেন্ড করছে পুরো তোমার প্রিপারেশনের উপর। ওকে, নেক্সট, নিকেল প্লেটিংয়ের সময় তড়িৎ বিশ্লেষক হিসেবে কী করা হয়? এই যে বললাম, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট মানে NiSO4, অনেক সময় সংকেত দিয়ে দেয় NiSO4 নিকেল সালফেট। গলিত NaCl তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ধাতব সোডিয়াম পাওয়া যায়। আয়নীয় ভবন অনেক সময় জিজ্ঞাসা করে অ্যালুমিনিয়াম সালফেট, এখানে তাহলে 2Al3+ আর 3SO4 বাই নেগেটিভ। অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড অ্যানোডে, ক্যাথোডে কী উৎপন্ন হয়? দুই অণু হাইড্রোজেন, আর অ্যানোডে হচ্ছে 1 অণু অক্সিজেন, তাহলে অনুপাত হচ্ছে 2:1 আয়তন অনুপাত। কপার তড়িতের ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অ্যানোডে চাক্ষুষ কী পরিবর্তন ঘটে? মানে তুমি চোখে কী পরিবর্তনটা দেখতে পাচ্ছ? চোখে কী দেখছো? আমি দেখছি ক্যাথোডের ভর বাড়ছে, ক্যাথোড পুরো হচ্ছে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অ্যানোডের ভর কমছে, তাহলে এটাই লিখবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা? ক্যাটায়ন অ্যানায়ন যেগুলো আছে, আয়নগুলো এক কথায়, কিন্তু ব্র্যাকেট অবশ্যই লিখে দেবে ক্যাটায়ন অ্যানায়ন। তোমার প্রেজেন্টেশন অবশ্যই মাধ্যমিকের সময় ভালো রাখবে, কেমন? যিনি খাতা চেক করবেন, তোমার যদি প্রেজেন্টেশন খুব ভালো হয় অবশ্যই সেখানে এক্সট্রা মার্ক তোমাদের ক্যারি করবে। ওকে, কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? এগুলোর মধ্যে সবগুলো তড়িৎ বিশ্লেষ্য, একমাত্র ইউরিয়া এটা তড়িৎ বিশ্লেষ্য নয়, তাহলে ইউরিয়া হবে আনসার। জৈব তড়িৎ বিশ্লেষ্যের নাম অ্যাসিটিক অ্যাসিড, কেমন? এটা জৈব একটা অর্গানিক একটা ইলেকট্রোলাইট। এরপরে স্টিলের চামচের ওপর রূপোর প্রলেপ দেবো, তাহলে রূপোর প্রলেপ দেবো, তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপোরই একটা লবণ মানে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, ঠিক আছে? একই রকম হবে, ওই KAG হবে, KAG CN2, যেমন ওই পটাশিয়াম অরসাইনাইড করলাম সেখানে AU লিখেছিলাম, এখানে AG হবে, যেহেতু AG মানে আর্জেন্টাম বা রূপো। এরপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী কী ব্যবহার করা হয়? শুধু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় না, কেন ব্যবহার করা হয় না, কেন ক্রায়োলাইট ফ্লুস ফরমেশন হয়, এটা আমি সাজেশনে দিয়েছি, ভালো করে প্র্যাকটিস করে নিও, এটা বড় প্রশ্নের জন্য দারুণ ইম্পর্টেন্ট। ওকে, 20% অ্যালুমিনিয়াম থাকে, তাছাড়া এর সঙ্গে দেখো 60% ক্রায়োলাইট এবং 20% ফ্লুস ফরমেশনও হয়, নিয়ে এই মিশ্রণটাকে তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয়। এরপর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশিত হয় এমন কয়েকটি ধাতুর নাম, সোডিয়াম হবে, পটাশিয়াম হবে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো হবে আনসার। তাহলে আজকে আমরা 3টে চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে তোমাদের 1 নম্বরে, তার সাজেশন আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করে নেবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম, এরপরে নেক্সট ক্লাসে বাকি যে 3টে চ্যাপ্টার আছে সেটার আমরা 1 মার্কসের সাজেশন আলোচনা করব। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।